এই ভিডিওটা এসইওর একটা ফান্ডামেন্টাল কোর্স। এখানে আমি এসইওর একদম ফাউন্ডেশনাল বিষয়গুলো আপনাদেরকে এক ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওটা একটু বড় হবে, বাট যেহেতু একটা ভিডিওতে আমি এসইওর মৌলিক বিষয়গুলো বা এসইওর একদম বেসিকটা আপনাদেরকে ক্লিয়ার করব, সেজন্য একটু ধৈর্য ধরে এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। এই ভিডিওটা আমি কেন বানিয়েছি? এটা বানানোর উদ্দেশ্য, আমি দেখেছি অনেকেই আছেন যারা একদম শুরুতে এসইও শিখতে যান, শিখতে গিয়ে ফাউন্ডেশনটাই তারা শেখেন না, বা অনেক জায়গায় ফাউন্ডেশনটা খুব সুন্দর করে শেখানো হয় না। সো প্রথমত অনেকেই এসইও শেখেন, শিখে কাজ শুরু করে দেন, বাট এসইওর ফাউন্ডেশনটা ক্লিয়ার না থাকার কারণে তারা অনেক স্ট্রাগল করেন। আবার অনেকেই আছেন একদম যারা শুরুতে মানে এই মুহূর্তে এসইও শিখতে শুরু করেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যারা অ্যাডভান্স তাদের জন্য অবশ্যই ভিডিওটা না, কিন্তু তারপরেও আপনি যদি মনে করেন আপনার ফাউন্ডেশন এসইওর ফাউন্ডেশনটা ক্লিয়ার না বা কনসেপ্টটা ক্লিয়ার না, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। কারণ এই ভিডিওতে আমি এসইওর ফাউন্ডেশন বা এসইওর বেসিকটা ক্লিয়ার করব। সেই হিসেবে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে এসইওর একটা ফাউন্ডেশনাল কোর্স অথবা এসইওর একটা বেসিক ফুল কোর্স, যেখানে আপনি এসইওর সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এসইও কি, কিভাবে কাজ করে, এসইওর অ্যাপ্লিকেশনগুলো কোথায়, এসইওর মাধ্যমে বিজনেসে কিভাবে একটা ভালো চেঞ্জ নিয়ে আসা যায়, তারপর হচ্ছে এসইওর ক্যারিয়ার, এসইও নিয়ে যত ধরনের ফাউন্ডেশনাল বিষয়গুলো আপনাদের আছে সবগুলো জিনিস জানতে পারবেন। অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এসইওর বিভিন্ন ধরনের টেকনিক সবকিছু ক্লিয়ার হবে এই ভিডিওতে। সো একটু ধৈর্য ধরে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। সো এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে একটা শর্ট ফর্ম, যেটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বুঝতে হলে সবার আগে আপনাকে বুঝতে হবে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো সিস্টেম যেটার কাজ হচ্ছে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দেওয়া। ইন্টারনেটে মানুষজন বিভিন্ন প্রশ্ন করে বা মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সার্চ ইঞ্জিনে করে, এবং সার্চ ইঞ্জিন সেই প্রশ্নের গুরুত্ব অনুযায়ী সেই প্রশ্নের সাথে রেলেভেন্ট, সবচেয়ে বেশি রেলেভেন্ট যে অ্যান্সারগুলো, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন যে অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো তার সামনে উপস্থাপন করা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। সার্চ ইঞ্জিনের এক্সাম্পল গুগল, বিং, ইয়াহু, এরকম আরও অনেক অনেক সার্চ ইঞ্জিন আছে। কিন্তু সার্চ ইঞ্জিনের মেইন ফাংশনটা হচ্ছে মানুষজনের প্রশ্নের অ্যান্সারগুলো খুঁজে তার সামনে উপস্থাপন করা। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। তাহলে এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটকে বা আপনার কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিনের যে কোয়ালিটি গাইডলাইন আছে, এই কোয়ালিটি গাইডলাইন, সার্চ ইঞ্জিনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করে আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট পেজ, এই রেজাল্ট পেজের টপে নিয়ে আসার জন্য যে যে কাজগুলো আপনি করছেন, সেই কাজগুলোকে আমরা বলছি এসইও। আমি যদি আবারও বলি, তাহলে এসইও হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আপনার কন্টেন্টগুলোকে, আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সার্চ ইঞ্জিনকে ঠিকঠাক মতো আপনি বোঝাবেন, এবং সার্চ ইঞ্জিনকে বোঝানোর পরে সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্টগুলোকে যে কোনো সার্চ টার্মের জন্য বা কিওয়ার্ডের জন্য আপনার কন্টেন্টগুলোকে সার্চ ইঞ্জিনের টপে স্থান দিবে। এই জন্য যে যে কাজগুলো আপনি করছেন, এগুলোকে আমরা বলছি এসইও। আশা করি এসইওর ব্যাপারটা কি এটা আপনি ক্লিয়ার হয়েছেন। এখন আসেন এসইও সম্পর্কে কিছু আমরা স্ট্যাটিস্টিক্স দেখে নিই। সো প্রথম ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এসইওর একটা কেন এসইও গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে একটা ধারণা পাবেন। 49% marketers reports that organic search has the best ROI of any marketing channel। মানে প্রায় 49% মার্কেটার দাবি করেছে যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে রেজাল্ট আসে, সেখান থেকে যে পরিমাণ আরওআই পাওয়া যায় সেটা অন্য যে কোনো মাধ্যমের চেয়ে বেটার, অন্য যে কোনো মাধ্যমের চেয়ে ভালো। বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনি যে পরিমাণ বা যত ভালো রেজাল্ট পাবেন, সেটা অন্য কোনো মাধ্যমে আপনি সেই পরিমাণ বা সেইভাবে আপনি রেজাল্ট পাবেন না। 49% of US consumers start their search when shopping online on a search engines like Google। ইউএসের প্রায় 49% মানুষ তাদের দৈনিক যে কেনাকাটা, এই কেনাকাটার শুরুটাই করে হচ্ছে সার্চ ইঞ্জিনে রিসার্চ করার মাধ্যমে। কথার কথা, তাদের একটা যে কোনো কিছু লাগবে, তাদের একটা হয়তো বা মাইক্রোফোন লাগবে, সো প্রথমেই তারা গুগলে সার্চ করে সেখান থেকে একটু রিসার্চ করে নেয়, রিসার্চ করে তারপরে আলটিমেটলি ডিসিশনটা নেয়। তার মানে সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিনগুলো মানুষের বাইং বিহেভিয়ারের সাথে অনেক বেশি কানেক্টেড, স্পেশালি উন্নত দেশগুলোতে। এরপর হচ্ছে দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 16.4 বিলিয়ন সার্চেস অন গুগল এভরিডে। প্রতিদিন গুগলে প্রায় 16.4 বিলিয়ন সার্চ হয়। এবং এটাকে যদি আমি পার সেকেন্ডের কথা বলি, তাহলে 1,89,815টা সার্চ হয় প্রত্যেক সেকেন্ডে। এটাকে যদি আমি মিনিটে বলি, তাহলে 11.1 মিলিয়ন সার্চ হয় পার মিনিটে। এখন এখান থেকে আপনি একটা স্পষ্ট ধারণা পেতে যাচ্ছেন যে এসইওর মার্কেটটা আসলে কত বড়, আমরা আসলে মার্কেটিং করি কোথায়, যেখানে সম্ভাব্য মানুষকে আমরা খুঁজে পাবো। সার্চ ইঞ্জিনের মানে আমি যদি গুগলের কথাই বলি, গুগলে এই পরিমাণ মানুষ গুগল প্রতিনিয়ত ব্যবহার করে, এবং সার্চ ইঞ্জিনের মাধ্যমে এত পরিমাণ মানুষের কাছে রিচ করা সম্ভব, এত পরিমাণ স্পেসিফিক মানুষের কাছে রিচ করা সম্ভব। তো আসলে বুঝতে পারছেন যে এই এসইওর মার্কেট সাইজটা আসলে কত বড়, বা কী পরিমাণ মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট, সার্ভিস বা সলিউশনকে পৌঁছাতে পারবেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে চ্যাট জিপিটির সাথে, যে আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন যে
চ্যাট জিপিটি মানুষ ব্যবহার করে বা চ্যাট জিপিটিতে সার্চ ইঞ্জিনের চেয়ে বেশি সার্চ হয়। কিন্তু ট্রুথ হচ্ছে এখন পর্যন্ত বিশেষ করে গুগলে প্রতিদিন যে সার্চ হয় সেটাকে যদি আমরা কম্পেয়ার করি প্রায় 13 বিলিয়নের মতো। অন্যদিকে যদি আমরা চ্যাট জিপিটির কথা বলি, চ্যাট জিপিটিতে সার্চ হয় প্রায় 1 বিলিয়নের মতো। তার মানে প্রায় 1-এর চেয়ে 1 বিলিয়ন যদি সার্চ হয় চ্যাট জিপিটিতে, ওইখানে প্রায় 13 বিলিয়ন সার্চ হয় গুগলে, এবং আরও সার্চ ইঞ্জিনসগুলো তো আছেই, সেগুলোর কথা আমি বাদই দিলাম। এরপর হচ্ছে আমি যদি বলি যে অ্যাভারেজ ইন্টারনেট ইউজারদের মধ্যে প্রায় প্রত্যেকেই 3 থেকে 4টা সার্চ করে প্রতিদিন গুগলে। তার মানে একটা লার্জ ইন্টারনেটের যে পরিমাণ ব্যবহারকারী তাদের মধ্যে মোটামুটি অ্যাভারেজে প্রত্যেক মানুষই 3 থেকে 4টা সার্চ করে গুগলে। সো এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাচ্ছেন যে এসইওর মার্কেট সাইজটা কত বড়। আমি তো শুধু এখানে গুগলের কথা বলছি, গুগল ছাড়াও কিন্তু আরও সার্চ ইঞ্জিন আছে, সেগুলোর কথা কিন্তু আমি এখানে বলি নাই, বাট এখান থেকে অনুমান করতে পারছেন যে এটার মার্কেট সাইজটা কত বেশি বা কত বড় মানুষের কাছে এখানে পৌঁছানো পসিবল। সো এসইওটা খুব ভালো করে বুঝতে হলে আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিন সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, এবং সার্চ ইঞ্জিন নিয়ে আমার কমপ্লিট একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই আপনি সার্চ ইঞ্জিন সম্পর্কে খুব বিস্তারিত সেই ভিডিওটা দেখে আসবেন, দেখলে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এবং যা যা বিষয় আছে সেগুলো নিয়ে আমি সেখানে কথা বলেছি। সো আবার আমরা ফিরে আসি টপিকে। সো এখন আসেন এসইওর মার্কেটিং বা বিজনেসের ক্ষেত্রে এসইওর গুরুত্বটা কেমন। সো প্রথমত এসইওটা হচ্ছে অন্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি মার্কেটিং করতে যান ওই প্ল্যাটফর্মকে টাকা পে করতে হবে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে ফেসবুক মার্কেটিং প্রচণ্ড পপুলার। সো আপনি যদি ফেসবুকের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা সলিউশনকে প্রমোট করতে হয়, ফেসবুকে কিন্তু আপনাকে প্রতিনিয়ত টাকা দিতে হচ্ছে, ডলার দিতে হচ্ছে, ডলার পে করতে হচ্ছে। এবং আপনি যত বেশি টাকা দিবেন এবং যত আপনি কাস্টমাইজ অডিয়েন্সের কাছে পৌঁছাবেন তত বেশি আপনাকে ডলার স্পেন্ড করতে হচ্ছে। অন্যদিকে এসইও করে এখানে শুধু আপনি এসইওর কাজগুলো করবেন, বাট সার্চ ইঞ্জিনকে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না সার্চ ইঞ্জিনের টপে আসার জন্য, এবং ফ্রিতেই আপনি সার্চ ইঞ্জিন থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে এসইও করে আমি যদি আমার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসি, সেখান থেকে যদি আমি হিউজ পরিমাণ সেল জেনারেট করি বা ট্রাফিক জেনারেট করি, এটার জন্য আমাকে সার্চ ইঞ্জিনকে কোনো পে করতে হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে এটা একটা কমপ্লিটলি ফ্রি মাধ্যম, ফ্রিতেই আপনি সার্চ ইঞ্জিন থেকে রেজাল্ট আপনি পেতে পারেন। নাম্বার 2 হচ্ছে ডিমান্ড ফুলফিলমেন্ট ইন্টেন্ট। আপনি একটু চিন্তা করেন, সোশ্যাল মিডিয়াতে আপনি যখন ব্রাউজ করেন, আপনি কিন্তু হয়তো এন্টারটেইনমেন্টের জন্য আসছেন, বা আপনি আপনার বন্ধুদের সাথে বা পরিচিত মানুষজনের সাথে ইন্টারাক্ট করার জন্য আসছেন, এঙ্গেজ হওয়ার জন্য আসছেন। বাট এখানে কিন্তু আপনি কেনার মুডে নাই। কিন্তু ওই সময় আপনার সামনে অ্যাড চলে আসে। আপনি ওই সময়টাতে আপনি কিন্তু অ্যাড দেখার জন্য প্রস্তুত না, বা আপনি অ্যাড দেখার জন্য কিন্তু ফেসবুকে আসেন নাই। বাট ওই সময় আপনার কাছে অনেকটা ফোর্সফুলি বিভিন্ন অ্যাডগুলো আসে। আর অন্যদিকে সার্চ ইঞ্জিনে একটা মানুষ যায় কখন? যখন একটা মানুষের একটা জিনিস দরকার, এই মুহূর্তে দরকার। ধরেন আমি একটা মাইক্রোফোন কিনতে যাচ্ছি। এই মাইক্রোফোনটা আমি কিনতে যাচ্ছি। সো আমি হয়তোবা সার্চ ইঞ্জিনে যেয়ে লিখব, হোয়াট ইজ দ্য বেস্ট মাইক্রোফোন ফর পডকাস্ট রেকর্ডিং? এরকম কিছু লিখে আমি সার্চ করব। তার মানে আমি ওই মুহূর্তে এই প্রোডাক্টটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করছি, প্রোডাক্ট নিয়ে ভাবছি, প্রোডাক্টটা নিয়ে পারচেজিং একটা ডিসিশনের মধ্যে আছি। যে কারণে সার্চ ইঞ্জিনে একজন মানুষের ইনটেন্ট থাকে ফুলফিলমেন্টের ইনটেনশন, মানে সে একটা অ্যাকশন নিবে, হয়তো কোনো কিছু কিনবে বা এই ধরনের একটা অ্যাগ্রেসিভ মুডে থাকে সে। বাট সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে মানুষজন কিন্তু ওই লেভেলে থাকে না। আমি বলছি না যে ফেসবুক মার্কেটিং খারাপ বা অন্য মার্কেটিং খারাপ, প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ওয়েল কানেক্টেড। আপনাকে শুধু এসইও দিয়েও যেমন আপনি কাজ করতে পারবেন না, শুধু ফেসবুক মার্কেটিং দিয়েও হবে না। আপনাকে যেটা করতে হবে সব কিছু একসাথে করতে হবে। বিশেষ করে ফেসবুক মার্কেটিং বা ইউটিউব এগুলো অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে ডিমান্ড জেনারেশনে। একজন মানুষ কাস্টমার না, তাকে বারবার অ্যাড দেখিয়ে তার মধ্যে একটা প্রোডাক্টের প্রতি আগ্রহ তৈরি করা, এই কাজটাতে অনেক বেশি পারদর্শী বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলো। বাট ডিমান্ড ফুলফিলমেন্টে একটা মানুষ এই মুহূর্তে কিনতে চাচ্ছে বা একটা অ্যাকশন নিতে যাচ্ছে, এই সমস্ত জায়গাতে আবার বিশেষ করে অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে সার্চ ইঞ্জিনসগুলো। আশা করি এখানে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে সার্চ ইঞ্জিনে মানুষের ইন্টেনশনটা থাকে হচ্ছে ডিমান্ড ফুলফিলমেন্ট একটা ইন্টেনশনে থাকে। সার্চ ইঞ্জিনগুলো অলওয়েজ ক্রেডিবিলিটি এবং ট্রাস্ট বিল্ড আপ করে। আপনি একটু চিন্তা করেন, আপনি যে কোনো একটা কিছু নিয়ে, যেমন পেটস নিয়ে, আপনি হয়তোবা একজন পেটস লাভার। সো আপনি যে কোনো কিছু সার্চ করলেই একটা ওয়েবসাইটকে আপনি বারবার দেখছেন, এবং সেই ওয়েবসাইটে আপনি বিভিন্ন তথ্য পাচ্ছেন। অটোমেটিক্যালি এই ওয়েবসাইটের প্রতি আপনার একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, একটা ভরসা তৈরি হয়ে যায়। যখন ওই ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, তখন কিন্তু খুব ইজিলি আপনি ওই ওয়েবসাইট থেকে ট্রাস্ট করে, ওই ওয়েবসাইটে যেহেতু একটা ক্রেডিবিলিটি তৈরি হয়ে গেছে, আপনি কিন্তু খুব ইজিলি ওইখান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন। সো সার্চ ইঞ্জিনে মাধ্যমে একটা খুব স্ট্রং ক্রেডিবিলিটি তৈরি করা যায়। সার্চ ইঞ্জিনে যদি আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি বেশি থাকে, মানুষজন খুব বেশি সার্চ ইঞ্জিন মাধ্যমে যে ওয়েবসাইটগুলোকে খুঁজে পায় সেই ওয়েবসাইটগুলোকে ট্রাস্ট করে, সেই ওয়েবসাইটগুলোকে অনেক বেশি বিশ্বাস করে, ভরসা করে। যে কারণে এখান থেকে সেল জেনারেট করাটা তুলনামূলকভাবে ইজি, এবং ভালো পরিমাণ রেজাল্ট আনা তুলনামূলকভাবে ইজি। লং লাস্টিং ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিনে হয়তো প্রথম দিকে র্যাঙ্ক করতে একটু ঝামেলা হবে, বাট যখন র্যাঙ্ক হয়ে যায় একবার, তখন কিন্তু লম্বা সময়ের জন্য আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে থাকে।
সো যেমন হয়তো আপনি প্রথমে ৩ মাস, ৪ মাস, ৬ মাস লাগতে পারে একটা ওয়েবসাইটের ওভারঅল খুব ভালো একটা পজিশনে চলে আসতে। যখন ওয়েবসাইট থেকে ভিজিটর পাওয়া শুরু করবেন, তারপর কিন্তু এটা ধরে রাখবে। একটা লম্বা সময়ের জন্য আপনি কিন্তু ভিজিটর পেতে থাকবেন কমপ্লিটলি ফ্রিতে। অন্যদিকে একটু চিন্তা করেন, আপনি ফেসবুকে টাকা দিচ্ছেন বা ডলার খরচ করছেন, আপনার অ্যাডটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। যখনই অ্যাড স্পেন্ড করা বন্ধ করে দিচ্ছেন, টাকা ডলার দেওয়া বন্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু আর আপনি কোনো মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন না ফ্রিতে, অর্গানিকভাবে। বাট এসইওতে কিন্তু কমপ্লিটলি অপোজিট। আপনি যদি একবার কোনোভাবে র্যাঙ্কে চলে আসেন, আসার পর একটা দীর্ঘ সময় ধরে, হতে পারে আপনি ৬ মাস ধরে আপনি র্যাঙ্কে আছেন, হতে পারে আপনি ১ বছর ধরে র্যাঙ্কে আছেন। দীর্ঘ সময় ধরে আপনি কিন্তু র্যাঙ্কে থেকে এখান থেকে একটা হিউজ পরিমাণ ভিজিবিলিটি আপনি পাবেন, বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারবেন, বা আপনি আপনার ট্রাফিককে কনভার্ট করতে পারবেন। মানে তাদের কাছে প্রোডাক্ট, সার্ভিস বা সলিউশনকে আপনি সেল করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কারণ এটা লং লাস্টিং ভিজিবিলিটি হয়। একবার র্যাঙ্কে আসলে দীর্ঘ সময় ধরে আপনি র্যাঙ্কে থাকবেন। এরপর হচ্ছে ইম্পোর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি রাইট পিপলকে রাইট টাইমে পৌঁছাতে পারবেন। কারণ এখানে যে মানুষগুলো অলরেডি আপনার নিশ নিয়ে রিসার্চ করছে, ওরা অলরেডি ওই প্রোডাক্টে ইনভলভ। ওই প্রোডাক্টের সাথে তাদের একটা কানেকশন আছে। ওই প্রোডাক্টটা নিয়ে তারা চিন্তাভাবনা করছে, রিসার্চ করছে। সো এখান থেকে কিন্তু একদম রাইট পিপলকে আপনি খুব রাইট টাইমে খুঁজে পাওয়া পসিবল হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভিজিবিলিটি, বিশেষ করে ওয়েবসাইটে খুব ইজিলি ট্রাফিক ড্রাইভ করা যায়। সার্চ ইঞ্জিন ইউজারদেরকে একটা বেটার এক্সপেরিয়েন্স দেয়। যেটা আমি বললাম, সোশ্যাল মিডিয়াগুলোর এক্সপেরিয়েন্সটা অনেকটা হচ্ছে পুশ করা। মানে হচ্ছে আপনি আপনার কাস্টমার যেদিকে, যেদিকে যাচ্ছে তাদের পিছনে, পিছনে যাচ্ছেন এবং তাদেরকে অনেকটা অনেক সময় আপনি বিরক্তিরও উদ্রেক করছেন। মাঝে, মাঝে আমরা বিভিন্ন অ্যাড দেখে ফেসবুকে আমি হয়তোবা ইম্পোর্টেন্ট কিছু একটা করছি, বা ফেসবুকে আমি হয়তোবা এখন কেনার মুডেই নাই। আমি হয়তোবা এন্টারটেইন হওয়ার জন্য ফেসবুকে আসছি। বাট ওই সময় অ্যাড আসে, কিছু, কিছু অ্যাড অনেক বিরক্তিকর অ্যাড আসে আমাদের সামনে, যেটা আপনারা অনেকেই হয়তোবা স্বীকার করবেন। সো এটা অনেক সময় মানুষের মনে একটা বিরক্তি তৈরি করে এই ধরনের মার্কেটিংগুলো। বাট সার্চ ইঞ্জিনটা হচ্ছে, ও কিন্তু নিজেই সার্চ ইঞ্জিনের কাছে যাচ্ছে বিভিন্ন প্রশ্ন জানার জন্য, বিভিন্ন কিছু নিয়ে রিসার্চ করার জন্য। সো এখানে ইউজার এক্সপিরিয়েন্সটা তুলনামূলকভাবে বেটার। এবং হচ্ছে রিচ নিউ অডিয়েন্স, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই টাইপের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন না, সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনি খুব ইজিলি পৌঁছাতে পারবেন সার্চ ইঞ্জিনের মাধ্যমে। একদম নতুন, নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানো তুলনামূলকভাবে ইজি সার্চ ইঞ্জিনের মাধ্যমে। সো এতক্ষণ আমি অ্যাডভান্টেজগুলো নিয়ে বললাম যে বিজনেস এবং মার্কেটিং এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর উপকারিতা কি বা গুরুত্ব কি, এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি বলি এসইওর অপকারিতা কি বা সমস্যাগুলো কি, সেটা নিয়েও আপনাদের জানা উচিত। প্রথম ঝামেলা যেটা, সেটা হচ্ছে আপনি এসইও করে র‍্যাংকে আসবেন, এটা কোনো গ্যারান্টি নাই। মানে এটা ডিপেন্ড করতেছে পুরো সিস্টেমের উপরে। এটা অনেকটা এরকম, ধরেন একটা ক্লাসে ১০ জন খুবই ভালো স্টুডেন্ট, এখন ১০ জনের কেউই কিন্তু বলতে পারবে না আমি ফার্স্ট হব। সো এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কোয়ালিটির উপরে। হয়তো ১০ নাম্বার পজিশনে যে আছে, সে হয়তোবা কোয়ালিটি ইমপ্রুভ করে যেকোনো সময় ১ হয়ে যেতে পারে। আবার ১ নম্বরে যে আছে, সে তার যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে সে আবার পেছনে চলে যেতে পারে। এটা একটা নাম্বার গেম এবং এটা একটা রেসের মতো। সো যে কারণে এখানে সার্টিন কিছু না যে আপনি একদম গ্যারান্টি দিয়ে বলবেন যে আমি এই কিওয়ার্ডের জন্য এটাকে ১ নম্বরে আমি র‍্যাংকে নিয়ে আসবো এত দিনের মধ্যে, এটা আসলে বলা যায় না। আপনার সময় ডিপেন্ড করে কম্পিটিশন কত বেশি সেটার উপরে, এবং আপনি কত নাম্বারে আসবেন, কত নাম্বার র‍্যাংকে আসবেন, ১ নম্বরে থাকবেন না ২ নম্বরে থাকবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আমাদের হাতে এটুকু আছে যে আমরা যদি ঠিকঠাক মতো ফুলফিল করতে পারি, আমাদের যদি স্ট্র্যাটেজি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের ওভারঅল একটা ভালো পরিমাণ রেজাল্ট এখান থেকে পাওয়া সম্ভব। বাট এটা গ্যারান্টেড না। যেমন আমি এই কয়টা সেলই জেনারেট করতে পারবো, বা হচ্ছে এই এই পরিমাণ আমি ভিজিটর আমার ওয়েবসাইটে আনতে পারবো, এটা গ্যারান্টেড না। কিন্তু আপনি যদি খুব ভালো করে কাজ করেন, তাহলে অবশ্যই, অবশ্যই আপনি অন্যদের চেয়ে বেটার করবেন। অন্যদের থেকে বেটার করার চান্স আপনার অনেক বেড়ে যাবে। কিন্তু এটা আল্টিমেটলি গ্যারান্টেড না। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেহেতু এটা ফ্রি, এবং অনেকেই এই অ্যাডভান্টেজটা নিতে চায়, যে কারণে এটা প্রচুর পরিমাণ কম্পিটিটিভ। সো স্টিল কম্পিটিটিভ হলেও এখানে কিন্তু অনেক সুযোগ আছে। বিশেষ করে আপনাকে কম্পিটিশন অ্যাভয়েড করার অনেক সুযোগ আছে। আপনি এমনভাবে স্ট্র্যাটেজি তৈরি করবেন যাতে আপনি কম্পিটিটিভ যে ওয়ে, সেদিকে যাবেন না। আপনি কম্পিটিশন অ্যাভয়েড করে অন্য দিকে যাবেন, যেদিকে আপনার জন্য তুলনামূলকভাবে যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে র‍্যাংক করা, আপনার ওয়েবসাইটকে র‍্যাংক করা ইজি হবে, এবং আপনার একটা ভালো পজিশন তৈরি করাটা ইজি হবে। আপনাকে সেই স্ট্র্যাটেজিতেই যেতে হবে। এসইওর রেজাল্ট খুব দ্রুত আসে না। যেমন আপনি ফেসবুক অ্যাড দিচ্ছেন, আগামীকাল থেকে আপনি রেজাল্ট দেখা শুরু করে দিয়েছেন। বাট এসইওতে এরকমটা না। এসইওতে আপনি হয়তো খুব ভালো করে যদি এসইও করেন, একটা যদি নতুন ওয়েবসাইট হয়, তাহলে আনুমানিক বলা যায় আপনাকে হয়তোবা ২.৫ মাস বা ৩ মাস থেকে ৬ মাসের মতো লেগে যেতে পারে। তারপর এখানে যদি কম্পিটিশন খুব বেশি হয়, তাহলে আরও বেশি সময় লেগে যেতে পারে। ১ বছরও লেগে যেতে পারে আপনার কোনো একটা কিওয়ার্ডের জন্য ওয়েবসাইটকে টপে নিয়ে আসতে ১ বছর লেগে যেতে পারে। আবার এটা ২.৫ মাসও লেগে যেতে পারে, ২ মাসও লেগে যেতে পারে। এটা টোটালি ডিপেন্ড করতেছে কম্পিটিশনের উপরে। এরপর শেষ কথা যেটা, সেটা হচ্ছে এসইওকে আমরা আসলে কমপ্লিটলি ফ্রি বলছি। কিন্তু সেই অর্থে আসলে ফ্রি বলা যায় না। বলা যায় না কেন? কারণ একটা ওয়েবসাইটের জন্য এসইও করতে হলে আপনার কিন্তু কিছু মানুষকে হায়ার করতে হচ্ছে। তাকে কিন্তু পে করতে হচ্ছে। সো আপনি যদি তাকে পে করেন, তার মানে ওই দিক থেকে কিন্তু আমি বলছি প্ল্যাটফর্মকে কিছু দেওয়া লাগছে না। বাট
যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তাদেরকে কিন্তু কিছু না কিছু পে করতে হচ্ছে। সেই হিসেবে এটাকে কমপ্লিটলি আমরা ফ্রিও বলতে পারি না। হ্যাঁ, এদিক থেকে বলতে পারি, যেমন আপনি যদি বলেন ফেসবুক মার্কেটিং করার জন্যও কিন্তু আপনার একজন লোক দরকার হচ্ছে, এসইও করার জন্য আপনার একজন লোক দরকার হচ্ছে। সেদিক থেকে বলতে পারি তারপরে ফেসবুককে কিন্তু আবার আলাদাভাবে আপনাকে পে করতে হচ্ছে, মানুষের কাছে রিচ করার জন্য প্ল্যাটফর্মকে আলাদাভাবে টাকা দিতে হচ্ছে। বাট এসইওতে আপনাকে সার্চ ইঞ্জিনকে কোনো ধরনের পেমেন্ট দিতে হচ্ছে না, শুধুমাত্র আপনি আপনার প্রতিষ্ঠানের এসইও করার জন্য হয়তো লোকজন হায়ার করবেন, তাদের পেছনে কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে। এখন যদি এরকমটা হয় যে আপনার ছোট ওয়েবসাইট, ছোট বিজনেস, এটার জন্য আপনার কাউকে হায়ার করছেন, আপনি নিজেই নিজের বিজনেসের এসইও করছেন, তাহলে তো কমপ্লিটলি আপনি ফ্রিতেই অ্যাডভান্টেজটা নিতে পারছেন। আপনার কাউকে হায়ারও করা লাগছে না, কোনো কিছু করা লাগছে না, নিজেই আপনি নিজের ওয়েবসাইটের কাজগুলো করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিটলি ফ্রি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমি বলছি যে এসইও করে ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবো, র্যাঙ্কে নিয়ে আসার পর এখানে কি শেষ? মানে একবার র্যাঙ্কে আসলে আপনাকে আর কিছুই করতে হচ্ছে না, ব্যাপারটা তা না। আমাদের মেইনটেন্যান্সের প্রয়োজন হয়। আপনি এসইও করে ওয়েবসাইটে খুব ভালো একটা পজিশনে নিয়ে আসছেন, তারপরে হয়তোবা ওই পরিমাণ এফোর্ট আপনাকে দিতে হবে না, বাট আপনাকে কিন্তু কন্টিনিউয়াস এটা মেইনটেনেন্স চালায় যেতে হবে। আপনাকে হয়তোবা আপনি নিজে হয়তো এটার পেছনে রেগুলার টাইম দিবেন, নার্চার করবেন, নার্চার করলে জিনিসটা আরও বেটার হবে। সো এই জিনিসগুলো হচ্ছে এসইওর ডিসঅ্যাডভান্টেজ। আশা করি এসইওর ডিসঅ্যাডভান্টেজ কি এটা সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। সো চলেন এখন আমরা কথা বলি এসইএম কি। আমরা অলরেডি এটা জানি যে সার্চ ইঞ্জিন কি এই সম্পর্কে আমাদের অলরেডি একটা ধারণা হয়ে গেছে। সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এটাও একটা ধারণা হয়ে গেছে। বিশেষ করে আমি আপনাদেরকে বলেছি যে আমার একটা ভিডিও আছে কমপ্লিটলি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা সার্চ ইঞ্জিন সম্পর্কে খুব ভালো একটা ধারণা সেখানে আপনি পেয়ে যাবেন। সো এসইএম কি, এই টার্মটা খুব পপুলার একটা টার্ম। এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিনে যখন আপনি কোনো একটা কিছু লিখে সার্চ করবেন, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যেমন এখনই আপনি সার্চ করতে পারেন ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে আপনি সার্চ করেন। সার্চ করলে আপনি দুই ধরনের রেজাল্ট দেখতে পাবেন। কিছু কিছু রেজাল্টের পাশে লেখা থাকবে অ্যাড অথবা অ্যাডভার্টাইজমেন্ট অথবা প্রমোশন অথবা বিজ্ঞাপন, এই ধরনের লেখা থাকবে। আর কিছু কিছু রেজাল্টের পাশে কোনো ধরনের এরকম কোনো ট্যাগ থাকবে না, বিজ্ঞাপন, অ্যাড, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের কোনো ট্যাগ থাকবে না। সো সার্চ ইঞ্জিনে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা দুই ধরনের রেজাল্ট দেখতে পাই। যে সমস্ত রেজাল্টের সাথে অ্যাড, প্রমোশন, অ্যাডভার্টাইজমেন্ট এই ধরনের লেখা থাকে সেগুলোকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বলে। মানে সেই রেজাল্টগুলো সার্চ ইঞ্জিন দেখানোর জন্য সার্চ ইঞ্জিনকে আলাদাভাবে পে করতে হচ্ছে, যে কারণে এগুলোকে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট বলছে। এটা কিন্তু একদম আপনি ফেসবুকে যেভাবে বুস্ট করছেন বা ফেসবুকে আপনার অ্যাডটা অনেক মানুষকে দেখানোর জন্য যেরকম ফেসবুকে আপনি টাকা দিচ্ছেন, এক্স্যাক্টলি সেইমই আপনি সার্চ ইঞ্জিনে কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে দেখানোর জন্য, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে দেখানোর জন্য আপনি সার্চ ইঞ্জিনকে পে করছেন। এবং যতদিন আপনি পে করে যাবেন, যত টাকা আপনি পে করে যাবেন, ততদিন এবং তত বেশি মানুষের কাছে সার্চ ইঞ্জিন আপনার এই রেজাল্টটাকে দেখাবে। এবং আরও কিছু ম্যাট্রিক্স এখানে আছে যেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলছি না, কারণ এগুলো আমাদের সাথে প্রাসঙ্গিক না। এবং আরও এক ধরনের রেজাল্ট আপনি সার্চ ইঞ্জিনে দেখবেন যেগুলোর পাশে কোনো ধরনের অ্যাড, বিজ্ঞাপন, প্রমোশন এই ধরনের কোনো লেখা থাকবে না। যেই রেজাল্টগুলো মেইনলি আসে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে যে রেজাল্টগুলো আসে। সো আসলে সার্চ ইঞ্জিনে আবারও আমি বলছি দুই ধরনের আমরা রেজাল্ট দেখতে পাই। এক হচ্ছে পেইড রেজাল্ট, যেগুলোর জন্য সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মকে টাকা দিতে হচ্ছে, টাকা দিয়ে রেজাল্ট আনতে হচ্ছে। আরেক ধরনের রেজাল্ট দেখতে পাই যেগুলো কমপ্লিটলি ফ্রি, যেগুলোর জন্য আমরা সার্চ ইঞ্জিনকে কোনো টাকা দিচ্ছি না, পে করছি না। সেগুলো কি আমরা এসইও বলছি, বা সেগুলোই এসইওর মাধ্যমে সেই রেজাল্টগুলোই সামনে আসছে। আর যেগুলো পাশে অ্যাড লেখা থাকছে সেগুলো হচ্ছে পেইড রেজাল্ট, যেগুলোর জন্য সার্চ ইঞ্জিনকে টাকা দিতে হচ্ছে। সো এই যে পেইড রেজাল্টগুলো পাওয়ার জন্য বা পেইড সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে আমি যদি আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে দেখাই, এই জিনিসটাকে বলে সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্ট। আর যেগুলো টাকা না দিয়ে আমি সার্চ ইঞ্জিনে যে রেজাল্টগুলো নিয়ে আসছি সেগুলোকে আমরা বলছি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই যে সার্চ ইঞ্জিনে দুই ধরনের রেজাল্টই আসছে, এগুলো সবই তো আলটিমেটলি বিভিন্ন বিজনেসগুলো তাদের ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনে দেখাচ্ছে কোনো কিওয়ার্ডের পরিপ্রেক্ষিতে। আলটিমেটলি সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করে যেই মার্কেটিং, এটাকেই আমরা বলছি সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। আশা করি এসইএম কি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তার মানে এসইএম এর আন্ডারে এসইও এবং এসইএ। এসইএ মানে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, আর এসইও মানে হচ্ছে অর্গানিকভাবে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা, যেটা নিয়ে আমরা আসলে এখন কথা বলছি। অলরেডি ডিসকাশনের মধ্যে চলে আসছে অর্গানিক সার্চ রেজাল্ট, যেটা আমি বলছি ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করেন, সার্চ করার পর যে রেজাল্টগুলোর পাশে অ্যাড লেখা দেখবেন না, প্রমোশন লেখা দেখবেন না বা অ্যাডভার্টাইজমেন্ট লেখা দেখবেন না, সেগুলোকেই আমরা বলছি অর্গানিক সার্চ রেজাল্ট, সেই রেজাল্টগুলো। আর যেই রেজাল্টগুলোর পাশে বা যেই রেজাল্টগুলোর পাশে অ্যাড লেখা থাকবে, প্রমোশন লেখা থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকবে, সেগুলোকে আমরা বলছি পেইড সার্চ রেজাল্ট। তো আশা করি পেইড সার্চ রেজাল্ট কি এবং অর্গানিক সার্চ রেজাল্টস কি এই সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে আপনাদের। তো চলেন আমরা এখন কথা বলি এসইওর বিভিন্ন পার্টস নিয়ে। এটাকে অনেকে ভুলভাবে বলে, অনেকে বলে এসইও টাইপস অফ এসইও। এসইওর কিন্তু টাইপ না, এগুলোকে আমরা বলতে পারি পার্টস অফ এসইও, এসইওর বিভিন্ন অংশ। সো প্রথমত এসইওর প্রথম অংশটার নাম হচ্ছে অন পেজ এসইও বা অনসাইট এসইও, দ্বিতীয় অংশটার নাম হচ্ছে টেকনিক্যাল এসইও এবং থার্ড অংশটার নাম হচ্ছে অফ পেজ এসইও বা অফসাইট এসইও। এখন এসইও কিন্তু
যদি আপনার ওয়েবসাইটের জন্য করতে হয় ৩টা জিনিসকে নিয়েই একসাথে এসইও করতে হবে। মানে আপনাকে অন পেজ এসইও করতে হবে, টেকনিক্যাল এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। এই ৩টা জিনিস নিয়েই কিন্তু ওভার এসইওটা গঠিত। আপনি যদি শুধু অফ পেজ এসইও করেন তাহলে আপনার এসইও করা হবে না ঠিকঠাক মতো। যদি আপনি অন পেজ এসইও করেন তাহলে আপনার এসইওটা ঠিকঠাক মতো হচ্ছে না। আপনি যদি শুধু টেকনিক্যাল এসইও করেন তাহলে হচ্ছে না। আপনাকে ৩টা জিনিস নিয়ে যখন কাজ করবেন তখনই আপনার এসইওটা কমপ্লিট হবে এবং তখনই আপনি সার্চ ইঞ্জিনে ভালো একটা ভিজিবিলিটি পাবেন। সার্চ ইঞ্জিনে বেটার একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। সো এসইওর ৩টা পার্ট: অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। অন পেজ এসইওটা কি? এসইওর যে কাজগুলো আপনার ওয়েবসাইটের ভেতরে করতে হচ্ছে বা আপনি সার্চ ইঞ্জিনের টপে আপনার ওয়েবসাইটকে, আপনার কনটেন্টকে নিয়ে আসার জন্য আপনার ওয়েবসাইটের ভেতরে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোকে আমরা বলছি অন পেজ এসইও বা অনসাইট এসইও। টেকনিক্যাল এসইও কি? আপনি আপনার ওয়েবসাইটে যখন এসইওর কাজ করবেন বা ওয়েবসাইটে ওভারঅল লঞ্চ করার পর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হবে। এই ইস্যুগুলোর কারণে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। টেকনিক্যাল অনেক কারণে, হয়তো আপনার ওয়েবসাইটের স্পিড কম, ভালো স্পিড নাই, হয়তো আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এরর পেজ তৈরি হয়ে গেছে, হয়তো আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আরও টেকনিক্যাল ইস্যু তৈরি হয়ে যেতে পারে। যেমন হয়তো হতে পারে সার্চ ইঞ্জিনের যে ক্রলার, এই ক্রলার আপনার ওয়েবসাইটটাকে ঠিকঠাক মতো ক্রল করতে পারছে না। হতে পারে আপনার কোনো একটা পেজে ঢুকতে ক্রলারের সমস্যা হচ্ছে। এই যে টেকনিক্যাল ইস্যুগুলো, এই টেকনিক্যাল ইস্যুগুলো নিয়েও কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে। সো যখন আপনি এসইওর পার্সপেক্টিভ থেকে আপনার ওয়েবসাইটে টেকনিক্যাল যে কাজগুলো করছেন, টেকনিক্যাল যে ইস্যুগুলো সলভ করছেন, সেগুলোকেই আমরা বলছি টেকনিক্যাল এসইও। এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের ভেতরেই আপনি করছেন, বাট এগুলো টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনি কাজগুলো করছেন, যে কারণে আমরা এগুলোকে বলছি টেকনিক্যাল এসইও। সো অন পেজ এসইও আপনার ওয়েবসাইটের ভেতরে করছেন, টেকনিক্যাল এসইও এটাও আপনার ওয়েবসাইটের ভেতরে করছেন। বাট অফ পেজ এসইও বা অফ সাইড এসইও এটা কিন্তু আপনার ওয়েবসাইটের ভেতরে করছেন না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে করছেন। এটা আমি যদি খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে রেপুটেশন বিল্ড আপ করার জন্য। আপনার ওয়েবসাইটটা আসলেই যে কন্টেন্ট শেয়ার করছে, এগুলো সার্চ ইঞ্জিনগুলো এগুলো যে ভালো কন্টেন্ট, এটা সার্চ ইঞ্জিন কীভাবে বুঝবে? যখন আপনার এই ওয়েবসাইটটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে কথাবার্তা চলবে, বিভিন্ন ওয়েবসাইট আপনার ওয়েবসাইটটাকে মেনশন করবে, রেফারেন্স হিসেবে আপনার ওয়েবসাইটকে উল্লেখ করবে, আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে রেফারেন্সের সাথে অ্যাড করে দিবে, সোশ্যাল মিডিয়াতে যখন আপনার ওয়েবসাইটে নিয়ে কথাবার্তা হবে মেনশন করবে, এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো যখন বিভিন্ন জায়গায় শেয়ার হবে, যখন আপনার ওয়েবসাইটের বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন মানুষ রিভিউ করবে, এখান থেকে কিন্তু সার্চ ইঞ্জিন একটা খুব ক্লিয়ার ধারণা পেয়ে যাবে যে আপনার ওয়েবসাইটটা বেশ পপুলার একটা ওয়েবসাইট, একটা গ্রহণযোগ্য ওয়েবসাইট, বিভিন্ন মানুষ এই ওয়েবসাইটের কন্টেন্টকে অনেক বেশি পছন্দ করছে এবং কন্টেন্টের কোয়ালিটি অনেক ভালো। এই সিগন্যালগুলো সার্চ ইঞ্জিন পেয়ে যাচ্ছে। এই সিগন্যালগুলো ক্রিয়েট করার জন্য বা সার্চ ইঞ্জিনের কাছে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য আমাকে শুধু আমার ওয়েবসাইটের ভেতরেই না, আমাকে বাইরে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে, যেগুলোতে আমার ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ হবে এবং আমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটের যে অ্যাক্টিভিটিসগুলো সার্চ ইঞ্জিনকে সিগন্যাল দিবে যে এই ওয়েবসাইটটা পপুলার হয়ে যাচ্ছে, এই ওয়েবসাইটটা বিভিন্ন মানুষ গ্রহণ করছে, সেই কাজগুলো করার জন্য আমি যে অ্যাটেম্প্ট নিচ্ছি সেগুলোকেই বলে অফ সাইট এসইও বা অফ পেজ এসইও। আশা করি অফ পেজ এসইও কি এই ব্যাপারেও একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে এখন। সো আবারও বলছি, এসইও 3টা পার্ট: অন পেজ এসইও বা অনসাইট এসইও, টেকনিক্যাল এসইও এবং অফসাইট এসইও বা অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা আমার ওয়েবসাইটের বাইরের অ্যাক্টিভিটিস, যেগুলো ইম্প্যাক্টটা সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটির ক্ষেত্রে আসতেছে। আর অন পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের ভেতরেই যে কাজগুলো আমি করছি এসইওর জন্য। আর টেকনিক্যাল এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের ভেতরে যে টেকনিক্যাল ইস্যুগুলো আমি ফিক্স করছি ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা র্যাঙ্কে আরও বেটার পজিশনে আসার জন্য, সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইও। সো আশা করি 3টা পার্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে এখন। সো চলেন আমরা এখন কথা বলি এসইওর বিভিন্ন টেকনিক নিয়ে। এসইওর 3টা টেকনিক সবচেয়ে বেশি প্রচলিত। সেই টেকনিকগুলো কী কী? নাম্বার 1 টেকনিক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আমি যেটা বলেছি, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে বা গাইডলাইন্স আছে, যে গাইডলাইনগুলো যদি ফলো করে আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট প্রডিউস করেন, কন্টেন্ট অপটিমাইজ করেন, তাহলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ঠিকঠাক মতো বুঝতে পারবে। এবং সার্চ ইঞ্জিন যদি ঠিকঠাক মতো বুঝতে পারে আপনার কন্টেন্টকে, এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি খুবই কোয়ালিটি সম্পন্ন হয়, তখনই কিন্তু সার্চ ইঞ্জিন আপনার এই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করবে। সো এই যে বললাম সার্চ ইঞ্জিনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে বা গাইডলাইন্স আছে, এই গাইডলাইন্সগুলো আপনি সম্পূর্ণভাবে মেনটেন করে আপনার ওয়েবসাইটটাকে যখন সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসবেন বা নিয়ে আসার চেষ্টা করবেন, বা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করে ঠিকঠাক মতো যখন আপনি চেষ্টা করবেন, তখন এই যে অ্যাটেম্পটা বা এই যে চেষ্টাটা বা এই প্রসেসটাকে আমরা বলছি হোয়াইট হ্যাট এসইও। এখানে আপনি কোনো গাইডলাইন ভঙ্গ করছেন না, আপনি কমপ্লিটলি সার্চ ইঞ্জিনের যে গাইডলাইনগুলো আছে, গাইডলাইনগুলো মেনটেন করেই আপনি আপনার এসইও করে আপনার ওয়েবসাইটটাকে টপে নিয়ে আসতেছেন। সো এটা কমপ্লিটলি ইথিক্যাল এবং যেটা কমপ্লিটলি সার্চ ইঞ্জিন চায়, যেভাবে আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট প্রডিউস করে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করেন। সো এই প্রসেসটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও কি? সার্চ ইঞ্জিনেরও কিছু লুপহোলস আছে, কিছু দুর্বলতা আছে। আপনি সোজা কথা সার্চ ইঞ্জিনকে ম্যানিপুলেট করে, সার্চ ইঞ্জিনের গাইডলাইনকে কমপ্লিটলি ফলো না করে, অনেকটা আইওয়াশ করে আপনি যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে নিয়ে আসেন খুব অল্প সময়ের জন্য, এই মেথডটাকে বলে ব্ল্যাক হ্যাট এসইও। এটা কমপ্লিটলি আনইথিক্যাল এবং কমপ্লিটলি সার্চ ইঞ্জিনের নিয়ম বহির্ভূত। বাট সার্চ ইঞ্জিন এটাকে হয়তো বা সাময়িক সময়ের জন্য ধরতে পারে না,
যে কারণে সার্চ ইঞ্জিন খুব অল্প সময়ের জন্য হয়তো আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসবে। সো খুব কম সময়ের মধ্যে আপনি সার্চ ইঞ্জিনের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো না করে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসেন, তখন এই মেথডটাকে বলছি আমরা ব্ল্যাক হ্যাট এসইও। আর হোয়াইট হ্যাট এসইওটা কি? কমপ্লিটলি সার্চ ইঞ্জিনের গাইডলাইনগুলো ফলো করেই আপনার ওয়েবসাইটটাকে আপনি টপে নিয়ে আসছেন, এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তাহলে গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইও হচ্ছে কম্বিনেশন। আপনি হয়তো ম্যাক্সিমাম জিনিসই হোয়াইট হ্যাট এসইও প্র্যাকটিস করলেন, বাট কিছু কিছু জিনিস আপনি ব্ল্যাক হ্যাটের প্র্যাকটিসও করলেন। এই দুটার কম্বিনেশনে যখন এসইওটা হবে তখন তাকে বলছি আমরা গ্রে হ্যাট এসইও। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে কেন তাহলে মানুষ হোয়াইট হ্যাট এসইও করে, ব্ল্যাক হ্যাট এসইও করে, গ্রে হ্যাট এসইও করে? তিনটাই তো এসইও করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তো প্রথমত আপনি নিজে একটু চিন্তা করেন, হোয়াইট হ্যাট এসইওটা যেহেতু একদম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে, গাইডলাইন ফলো করে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসার, এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস। অনেক বেশি কষ্ট করতে, অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি এফোর্ট দিতে হয় এবং অনেক সময়ও লাগে হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে। অন্যদিকে ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা যায় এবং অনেক বেশি এফোর্ট দিতে হয় না, কষ্ট কম, অনেক ফাঁকিবাজি করে ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা যায় খুব অল্প সময়ের জন্য। এখন এই দুটোর মধ্যে যদি পার্থক্য বলি, হোয়াইট হ্যাট এসইওটা কমপ্লিটলি আপনার যেহেতু এটা ইথিক্যালি ঠিক আছে বা সার্চ ইঞ্জিনের গাইডলাইনগুলো আপনি মেনটেন করছেন, এটাতে কোনো রিস্ক ফ্যাক্টর নাই। অন্যদিকে ব্ল্যাক হ্যাট এসইও কিন্তু কমপ্লিটলি রিস্কি। আপনি এই ওয়েবসাইট র্যাঙ্ক করলেন, কোনো না কোনো একটা সময় আপনি সার্চ ইঞ্জিনের কাছে ধরা পড়ে যাবেন এবং তখন সার্চ ইঞ্জিন আপনাকে পেনাল্টি দিবে। তখন দেখা যাবে যে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের কার্ড খুঁজে পাওয়া যাবে না। যে কারণে মানুষ ব্ল্যাক হ্যাট এসইও আনইথিক্যাল এবং ব্ল্যাক হ্যাট এসইও করে খুব অল্প সময়ের মধ্যে র্যাঙ্কে আসার জন্য। তারপরও আপনার প্রশ্ন আসতে পারে যে যেহেতু এটা রিস্কি, তাহলে মানুষ ব্ল্যাক হ্যাট এসইও কেন করে? করার কারণ হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে, ধরেন হয়তো আপনি ১ সপ্তাহের জন্য আপনার ওয়েবসাইটকে একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য বা কয়েকটা কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্কে চলে আসতেছেন এবং এই সময়টার জন্য র্যাঙ্কে থাকলেই কিন্তু আপনি এত বেশি ইনকাম জেনারেট করতে পারতেছেন, যেটা আপনি হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে ৬ মাস কাজ করে বা ১ বছর কাজ করে হয়তোবা ইনকাম জেনারেট করতে পারতেছেন না। মানে কুইক আপনি যদি রেভিনিউ জেনারেট করতে চান বা অল্প সময়ের মধ্যে, আপনি দরকার নাই ১ বছর পর আপনার এই ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভালো করুক বা না করুক, এগুলো কোনো কিছু আপনি কেয়ার করেন না। আপনি কেয়ার করেন আমার ওয়েবসাইটের কনটেন্টগুলো বা পার্টিকুলার একটা কনটেন্ট বা একাধিক কনটেন্ট ১ সপ্তাহের জন্য বা ১ মাসের জন্য সার্চ ইঞ্জিনে টপে থাকবে এবং এইটুকুতে আপনি যে পরিমাণ রেভিনিউ জেনারেট করবেন, সেটা কিন্তু আপনার ৬ মাসের হয়তোবা টাকা উঠে যাবে। তো যে কারণে মানুষ ব্ল্যাক হ্যাট এসইওর কাজ করে, ব্ল্যাক হ্যাট এসইও প্র্যাকটিস করে। বাট যারা ইথিক্যালি লং টার্মের কথা চিন্তা করেন, তারা অলওয়েজ হোয়াইট হ্যাট এসইও নিয়ে কাজ করে। কারণ হোয়াইট হ্যাট এসইওটা লং টার্ম এবং সাস্টেইনেবল। ব্ল্যাক হ্যাট এসইওটা কিন্তু একদমই সাস্টেইনেবল না এবং যখন পেনাল্টি খাবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে একদম বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে, যে ওয়েবসাইটে হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না। যে কারণে মানুষ ব্ল্যাক হ্যাট এসইও করে। যারা ব্ল্যাক হ্যাট এসইও করে, তাদের ইন্টেনশনই থাকে আমি শর্ট টার্মের মধ্যে আমি অনেক টাকা আমি ইনকাম করে ফেলবো, অনেক রেভিনিউ জেনারেট করে ফেলবো, আমার লম্বা সময়ের জন্য এখানে র্যাঙ্কে থাকার কোনো প্রয়োজন নাই। এই কারণে তারা ব্ল্যাক হ্যাট এসইও করে। আশা করি ব্ল্যাক হ্যাট এসইও হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। আর গ্রে হ্যাট এসইওটা হচ্ছে মিক্সড। এখানে হোয়াইট হ্যাট এসইওর কিছু ব্যবহার আছে, প্লাস ব্ল্যাক হ্যাটের কিছু ব্যবহার আছে। এটাও একটু তুলনামূলকভাবে রিস্কি, বাট ব্ল্যাক হ্যাটের মতো অত বেশি রিস্কি না। মোটামুটি কিছুটা রিস্ক এখানেও আছে গ্রে হ্যাটে। তো আশা করি ৩টা টেকনিক সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। সো আমরা এখন এসইওর বিভিন্ন টার্ম নিয়ে কথা বলবো। এসইও নিয়ে জানতে হলে বা বুঝতে হলে এসইওর এই টার্মগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। সার্চ ইঞ্জিন, যেটা অলরেডি আমি আলোচনা করেছি, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো সিস্টেম বা এমন কোনো প্রসেস যেখানে ইউজাররা ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য যেই টুলটা ব্যবহার করে বা যে সফটওয়্যারটাকে ব্যবহার করে, যে সিস্টেমটাকে ব্যবহার করে, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলছি। যেমন আপনি জানতে চাচ্ছেন হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আপনি লিখে সার্চ করলেন সার্চ ইঞ্জিনে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটার রেজাল্ট কিন্তু আপনি সার্চ ইঞ্জিন আপনার সামনে এনে দিচ্ছে। সো এটাই কিন্তু একটা সার্চ ইঞ্জিনের কাজ। কিওয়ার্ড কি? সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে আমরা যেই জিনিসটা বা যে প্রশ্নটা করি, সেই প্রশ্নটাকেই বলে হচ্ছে কিওয়ার্ড। এটা হতে পারে একটা ওয়ার্ড, আপনি যখন শুধু হোয়াট ইজ ডোমেন, এটা পুরোটা মিলেও কিন্তু একটা কিওয়ার্ড। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এটা কিওয়ার্ড। আপনি যদি শুধু ডোমেইন এই কথাটা লিখেন, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, কারণ এটা লিখে আপনি সার্চ করছেন। সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে আপনি যেটা লিখে সার্চ করছেন সেটাই কিওয়ার্ড। সেটা একটা ওয়ার্ড হলেও সেটাও কিওয়ার্ড, সেটা যদি ৫টা শব্দের একটা লাইন হয় সেটাও কিওয়ার্ড। আলটিমেটলি যেটা লিখে মানুষ সার্চ করছে সেটা কি বলছে? কিওয়ার্ড। সার্চ কি? সার্চ ইঞ্জিনে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পর যেই পেজটা আপনার সামনে চলে আসতেছে, সেই পেজটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটাকে সংক্ষেপে বলে SERP। আমি আবারও বলছি, সার্চ ইঞ্জিনে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন একজন ইউজার সার্চ করে, সার্চ করার পর যেই পেজটা বা যেই রেজাল্ট নিয়ে সার্চ ইঞ্জিন যে পেজটা দেখাচ্ছে, সেই পেজটাকেই বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বা এটাকে আমরা সংক্ষেপে বলি সার্প, SERP, সার্প। সো এখন আসেন আমরা কথা বলি ডোমেইন কি। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের ইউনিক আইডেন্টিটি। মানে আপনার ওয়েবসাইটের নাম প্লাস এক্সটেনশন, এই দুইটা মিলেই একটা ইউনিক আইডেন্টিটি তৈরি হয়, যেটা পৃথিবীর আর কোনো ওয়েবসাইটে থাকবে না। যেমন আমি কথার কথা বলছি, ধরেন কোন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করেন। সো এখানে এই যে প্রথম অংশে
এইটুকু কিন্তু বিজনেসের নাম প্লাস ডট কম, এটুকু হচ্ছে এক্সটেনশন। এই দুইটা মিলে বিজনেসের নাম প্লাস এক্সটেনশন, এই দুইটা মিলেই কিন্তু হয় একটা ডোমেইন, যেটা কমপ্লিটলি ইউনিক, যেটা আমারই বা পৃথিবীর আর কারোর সম্ভাবনা নেই এই সাইফুল্লাহ সাইফ এই ডোমেনটা পারচেজ করার, যেহেতু এটা আমার আন্ডারে এখন আছে। সো একটা বিজনেসের ইউনিক আইডেন্টিটি, একটা বিজনেসের অনলাইনে যে ইউনিক আইডেন্টিটি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডোমেইন। সিম্পলি যদি বলি, ডোমেইন মানে হচ্ছে বিজনেসের নাম প্লাস এক্সটেনশন, দুটা মিলেই হচ্ছে একটা ডোমেইন বা ডোমেইন নেম। হোস্টিং কি? একটা ওয়েবসাইট যখন লাইভ থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু আছে, টেক্সট কন্টেন্ট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, এবং অনেক ধরনের লেআউট ডিজাইন করা আছে, অনেক কিছু আছে, অনেক কন্টেন্ট আছে, অনেক পেজ আছে। এই জিনিসগুলো কোথাও না কোথাও কিন্তু স্টোর করা থাকে। সো যেই জায়গাটাতে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো স্টোর করা থাকে, যে লোকেশনে একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো স্টোর করা থাকে, সেই জায়গাটাকে বলে হোস্টিং। সো ডোমেইন মানে হচ্ছে ওয়েবসাইটের নাম, আর হোস্টিং মানে হচ্ছে যেই জায়গাতে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো রাখা আছে, সেই জায়গাটাকে বলে হচ্ছে হোস্টিং। আমি ডোমেইন এবং হোস্টিং নিয়ে বিস্তারিত কিছু ভিডিও বানাবো, যেখানে আমি ডোমেন সিলেকশনের বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আমি কথা বলবো। একটা বিজনেসের জন্য কীভাবে পারফেক্ট ডোমেন সিলেক্ট করবেন সেটা নিয়ে আমি কথা বলবো, এবং হোস্টিং, কোন ধরনের হোস্টিং আপনার ইউজ করা উচিত, আমি সেগুলো নিয়ে সামনে ভিডিও বানাবো। যদি এই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান, আপনারা কমেন্ট করেন, তাহলে আমি খুব দ্রুতই হয়তো এই ভিডিওগুলো তৈরি করে ফেলবো। সো আশা করি ডোমেন কি, হোস্টিং কি, এই সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আমরা এরপরে এখন বলবো ওয়েবসাইট। ওয়েবসাইট মানে হচ্ছে একটা ডোমেনের আন্ডারে যত কিছু আছে সবগুলো মিলেই কিন্তু একটা ওয়েবসাইট। যেমন আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, ধরেন কথার কথা প্রথম আলো .com, এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে কিন্তু একটা পেজ না, প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর পেজ আছে। ওভারঅল এই ওয়েবসাইটে যা কিছু আছে সব কিছু মিলেই এটাকে আমরা বলছি ওয়েবসাইট। এটার মধ্যে হোম পেজ আছে, তারপর স্পেসিফিক কন্টেন্ট পেজ আছে, ক্যাটাগরি পেজ আছে, ইমেজ আছে, ভিডিও আছে, টেক্সট কন্টেন্ট আছে, লেআউট আছে, অনেক ধরনের কিছু আছে। সব কিছু মিলেই কিন্তু এটাকে আমরা বলছি ওয়েবসাইট। সো এবার আসেন ওয়েবসাইটের একটা পার্টিকুলার পেজকে বা একটা পার্টিকুলার ইউআরএলকে আমরা বলছি ওয়েব পেজ। এটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার করি। এখানে হয়তো আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে আপনাকে ওয়েব পেজ সম্পর্কে বুঝতে হলে কয়েকটা জিনিস আপনার বোঝা দরকার। প্রথমত ইউআরএল কি? ইউআরএল হচ্ছে, ধরেন একটু খেয়াল করে দেখেন, এখানে HTTPS, এরপর হচ্ছে example.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, প্লাস হচ্ছে আপনার অ্যাবাউট আস। এই যে এইটা লিখে ক্লিক করলে এই ওয়েবসাইটের একটা স্পেসিফিক পেজেই কিন্তু যাবে, অন্য কোনো পেজে যাবে না। সো ইউআরএল হচ্ছে দ্য ফুল ওয়েব অ্যাড্রেস দ্যাট পয়েন্টস টু এ স্পেসিফিক পেজ অর রিসোর্স অন দ্য ইন্টারনেট। একটা স্পেসিফিক পেজ অথবা ইন্টারনেট একটা স্পেসিফিক রিসোর্সে ঢোকার জন্য আপনার যেই অ্যাড্রেসটা, ইউনিক অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে আমরা বলছি ইউআরএল। এরপর হচ্ছে হোম পেজ কি? একটা ওয়েবসাইটের একদম ফার্স্ট যে পেজটা, আপনি একটা ওয়েবসাইটে ঢোকার পরে বা আপনার ডোমেইনটা আপনার যেই পেজে ল্যান্ড করা থাকে, সেই পেজটাকে আমরা বলছি হোম পেজ। আমি যদি এখানে একটু ডেফিনেশনটা দেখি, দ্য মেইন অর ফার্স্ট পেজ অফ এ ওয়েবসাইট অফেন অ্যাট দ্য রুট ইউআরএল, এটাকে আমরা বলছি হচ্ছে হোম পেজ। যেমন এখানে একটু চিন্তা করে দেখেন, এটা তো হচ্ছে একটা ইউআরএল বা যে কোনো একটা পেজ, বাট এটার যে এই অংশটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকুকেই বলছি আমরা হোম পেজ, বা এখানে ঢুকলে আপনি যেই পেজে যাবেন সেই পেজটাকে বলছে হচ্ছে হোম পেজ। তারপরে পেজ বা ওয়েব পেজ কি? এ সিঙ্গেল HTML ডকুমেন্ট অন এ ওয়েবসাইট কন্টেইনিং কন্টেন্টস। একটা সিঙ্গেল রিসোর্স বা একটা সিঙ্গেল ডকুমেন্ট, এই ডকুমেন্টকে আমরা বলছি হচ্ছে ওয়েব পেজ বা পেজ। যেমন এখানে আপনি যদি যান, তাহলে একটা পার্টিকুলার পেজে আপনি ঢুকতেছেন এবং সেটাকে আমরা পেজ বা ওয়েব পেজ বলছি। এই ওয়েব পেজ কনসিস্ট অফ মেনি, এই ওয়েবসাইট কনসিস্ট অফ মেনি ওয়েব পেজেস, মানে অনেকগুলো ওয়েব পেজ মিলেই কিন্তু একটা ওয়েবসাইট হয়। ল্যান্ডিং পেজ কি? একটা ল্যান্ডিং পেজ কিন্তু আসলে একটা সিঙ্গেল পেজ, বাট সেই পেজটা একটা স্পেসিফিক পারপাস থাকে। যেমন ধরেন আমি একটা ডেডিকেটেড পেজ বানালাম, যেই পেজটার মাধ্যমে আমি চাই মানুষজন আমার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করবে, এবং ওই পেজে সমস্ত কন্টেন্ট আমি দিলাম ওই প্রোডাক্টটাকে কেন্দ্র করে, এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য আমি এমন কিছু অ্যাকশন বাটন, এমন কিছু কপি তৈরি করলাম যেটা কমপ্লিটলি মানুষজন ওই পেজে ফোকাস থাকে, ওই প্রোডাক্টটাতে ফোকাস থাকে। সো একটা সিঙ্গেল পারপাস সার্ভ করার জন্য যে ওয়েব পেজটা করা হয়, সেই ওয়েব পেজটাকে আমরা বলছি ল্যান্ডিং পেজ। স্ল্যাগ কি? খুব সিম্পলি যদি বলি, এখানে আপনারা জানেন এটা হচ্ছে একটা ইউআরএল, এটা কমপ্লিটলি হচ্ছে একটা ইউআরএল, মানে একটা স্পেসিফিক পেজকে ডিফাইন করছে। এখন এই পর্যন্ত এইটুকু একটু চিন্তা করেন, এটুকু হচ্ছে ডোমেইন নেম বা ডোমেইন বা রুট ডোমেইন। এই রুট ডোমেইনের পরে আপনার এক্সটেনশনের পরে স্ল্যাশ দিয়ে যেই পার্টটুকু থাকে সেইটুকুকে বলে ওই পার্টিকুলার পেজের স্ল্যাগ। সো আবারও বলছি, ইউআরএল মানে হচ্ছে একদম কমপ্লিট অ্যাড্রেসটা, ওই পেজের কমপ্লিট অ্যাড্রেসটা কে আমরা বলছি ইউআরএল। আর একদম ইউনিক যে পার্টটুকু ওই পেজের, সেটুকুকে আমরা বলছি স্ল্যাগ। সো এখানে স্ল্যাগ মানে কোনটুকু হবে? স্ল্যাশের পরে এই যে অ্যাবাউট হ্যাশ হাইফেন আস, এটুকুকে আমরা বলছি স্ল্যাগ। পার্মালিঙ্ক কি? পার্মালিঙ্ক হচ্ছে, পার্মালিঙ্ক আর ইউআরএল সেম জিনিসই, একটা পার্টিকুলার পেজের
একটা পার্টিকুলার কন্টেন্টের ভিতর ঢোকার জন্য আপনি যেই অ্যাড্রেসে ঢুকতে হবে, যে ওয়েব অ্যাড্রেসে ঢুকতে হবে, সেটাকে আমরা বলছি পার্মালিঙ্ক অথবা ইউআরএল। দুটো জিনিস সেম আসলে। সো যেমন এখানে আমি একটা ব্লগ পোস্টে ঢোকার জন্য এই ইউআরএলটাতে হয়তো ক্লিক করতে পারি বা এই পার্মালিঙ্কটাকে ক্লিক করতে পারি। সো আমি আবারও যদি বলছি ইউআরএল পার্মালিঙ্ক সেম, তারপর হচ্ছে এই একটা পার্মালিঙ্কের ভেতরে বা একটা ইউআরএল এর ভেতরে একদম স্পেসিফিক পেজ রিলেটেড যে পার্টটুকু বা একটা একদম স্পেসিফিক পেজ রিলেটেড যে ইউনিক পার্টটুকু সেইটুকুকে বলে স্ল্যাগ। সো আশা করি মোটামুটি একটা ওয়েব পেজের বিভিন্ন পার্ট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে এখন। সো আমরা এখন তাহলে নেক্সট টপিকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা কি? আপনারা জানেন যে একটা ওয়েবসাইটকে যদি আপনি এসইও করেন, এসইও করার পর এটাকে প্রথমত সার্চ ইঞ্জিনগুলো ডিসকভার করতে হবে। সার্চ ইঞ্জিনগুলোর অনেক ধরনের ক্রলার আছে। এই ক্রলারগুলোর কাজ হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ঘুরে বেড়ানো এবং ইন্টারনেটে নতুন নতুন কী কী আসছে এগুলোকে খুঁজে বের করা, বা পুরনো কোনো ওয়েবসাইটে কী চেঞ্জ আসছে এগুলোকে ডিসকভার করা, বা পুরনো কোনো পেজে নতুন করে কী কী মডিফাই করা হয়েছে এই জিনিসগুলোকে খুঁজে বের করা এবং এই তথ্যগুলোকে সার্চ ইঞ্জিনের কাছে নিয়ে জমা দেওয়া। এই যে ক্রলাররা আপনার ওয়েবসাইটে এসে বিভিন্ন কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছে, কন্টেন্টের ইনফরমেশনগুলো খুঁজে বের করছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রলিং। আর এই ক্রলিং যে করে তাকে বলে ক্রলার। ক্রলিং যখন এই তথ্যগুলো নিয়ে সার্চ ইঞ্জিনকে জমা দিল, সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এগুলোকে ইভালুয়েট করে দেখা যে কোন কন্টেন্টটা ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ইউজফুল আর কোন কন্টেন্টটা ইউজফুল না। সার্চ ইঞ্জিন বিশেষ করে যেই কন্টেন্টগুলোকে ইউজফুল মনে করে সেগুলোকে রেকর্ড করে রাখে বা সেভ করে রাখে, স্টোর করে রাখে। এই স্টোর করে রাখার যে প্রসেস সেটাকে বলে ইন্ডেক্সিং। তার মানে প্রথমত আপনার ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে হয়, প্রথমত ক্রলার আপনার ওয়েবসাইটে আসতে হবে, এসে ক্রল করতে হবে। ক্রল করলেই শেষ না, ক্রল করে এই তথ্যগুলো সার্চ ইঞ্জিনকে জমা দিবে। জমা দেওয়ার পর সার্চ ইঞ্জিন যদি এই কন্টেন্টগুলোকে ইউজফুল মনে করে, যদি মনে করে যে হ্যাঁ এটা ইউনিক ভ্যালু অ্যাড করতে পারে, এটা যদি মনে করে তাহলে এগুলোকে স্টোর করে রাখবে। এই যে স্টোর করার প্রসেস এটাকে বলে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হওয়ার অর্থই আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে, আপনার ওয়েবসাইট বা আপনার ওয়েব পেজটাকে সার্চ ইঞ্জিনের কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। হয়তো সেটা ১ নম্বরের পেজে হোক বা সেটা ১০ নম্বর পেজে হোক, যে কোনো জায়গায় হোক আপনার ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজটাকে খুঁজে পাওয়া যাবে তখনই যখন সেটা ইন্ডেক্সিং হবে। যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স হবে বা একটা কন্টেন্ট ইন্ডেক্স হবে, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আপনার এই ওয়েবসাইটটা বা এই পার্টিকুলার ওয়েব পেজটাকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে না। তাহলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার প্রথম শর্ত ক্রলিং হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে ইন্ডেক্সিং হতে হবে। তারপরে আসে যেটা কি র্যাঙ্ক করবে কি করবে না, এটা পরের স্টেজে। সো সেগুলো নিয়ে আপনি আমার ওই যে সার্চ ইঞ্জিনের যে ভিডিওটা সেটা দেখে আসতে পারেন, সেখানে আপনি খুব বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে আসেন কিভাবে একটা ওয়েবসাইটে এসইও করতে হয়। এসইওর একটা লং সাইকেল থাকে, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। বাট আমি যদি খুব সংক্ষেপে বলি বা আমি যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, তাহলে মূলত ৫টা ধাপে একটা ওয়েবসাইটের এসইওটা হয়। প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনার কাজ হচ্ছে এমন কিওয়ার্ডগুলো বের করা খুঁজে, যে কিওয়ার্ডগুলোতে আপনার ওয়েবসাইটের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস মেইনটেইন করে পসিবল আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো। এরকম পটেনশিয়াল কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করার নামই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে এরপর আমার যেই কম্পিটিটর অ্যানালাইসিস করেছি, কম্পিটিটর অ্যানালাইসিস প্লাস কিওয়ার্ডের ইন্টেনশন অনুযায়ী আমাকে একটা কমপ্লিট কন্টেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় ধাপে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটিং যেটাই বলেন। থার্ড স্টেজটার নাম হচ্ছে অন পেজ এসইও। কন্টেন্ট যখন আমি ক্রিয়েট করে ফেললাম, এই কন্টেন্টটাকে যে কন্টেন্টটার এসইও করাটাকে আমরা বলছি অন পেজ এসইও। সো আপনাকে থার্ড স্টেজে অন পেজ এসইও করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে লিঙ্ক বিল্ডিং করতে হবে, যেটা আমি অলরেডি বলেছি অফ পেজ এসইও। আমি যদি লিঙ্ক বিল্ডিং না বলে অফ পেজ এসইও বলি তাহলে জিনিসটা আপনাদের জন্য আরেকটু রিলেটেবল হবে, কারণ আপনারা একটু আগে অফ পেজ এসইওর টার্মটা শুনে আসছেন। সো ৪ নম্বর স্টেজে এসে আপনাকে অফ পেজ এসইও করতে হবে এই ওয়েবসাইটটার সম্পর্কে সার্চ ইঞ্জিনের ধ্যান ধারণা চেঞ্জ করার জন্য বা সার্চ ইঞ্জিন ট্রাস্ট তৈরি করার জন্য, সার্চ ইঞ্জিনের কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য আপনাকে অফ পেজ এসইও করতে হবে বা লিঙ্ক বিল্ডিং করতে হবে এবং পরে টেকনিক্যাল এসইও করতে হবে। এগুলো করেই একটা সিঙ্গেল ওয়েব পেজকে আমরা সাধারণত র্যাঙ্ক করি। আর ওভারঅল ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি বলি তাহলেও জিনিসটা সেম। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অনেকগুলো কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটে, সেই কন্টেন্টগুলোকে অন পেজ এসইও করতে হবে। এরপর সেই কন্টেন্টগুলোর জন্য আপনাকে অফ পেজ এসইও করতে হবে বা লিঙ্ক বিল্ডিং করতে হবে এবং সাথে সাথে আপনাকে টেকনিক্যাল এসইওর ইস্যুগুলো সলভ করতে হবে। এই পুরো প্রসেসটার মাধ্যমে ধীরে ধীরে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে এবং সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে শুরু করবে। আপনি কাজটা যত ভালো করে করবেন তত দ্রুত, তত ভালো জায়গায় বা ভালো পজিশনে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে এবং আপনি এখান থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন, ভিজিটর পাওয়া শুরু করবেন, বা এখান থেকে সেল জেনারেট করা শুরু করবেন, বা এখান থেকে সার্ভিস বা সলিউশন বা লিড এই জিনিসগুলো জেনারেট হওয়া শুরু হবে। সো এসইও কিভাবে হয় আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আসেন এসইওর মোস্ট পপুলার কিছু টুল নিয়ে আমি আলোচনা করব। সো এসইওর সবচেয়ে পপুলার টুল হচ্ছে SEMrush এবং Ahrefs। এই দুটা টুল শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য না, মাল্টিপারপাজে ব্যবহার করা হয়। আপনি ওয়েবসাইটের কন্টেন্ট অডিট করার জন্য বা ওভারঅল ওয়েবসাইট অডিট করার জন্য ব্যবহার করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য ব্যবহার করতে পারেন, কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করতে পারেন। মাল্টিপারপাজে ব্যবহার হয়। সবচেয়ে পপুলার যে দুটা টুল SEMrush এবং Ahrefs। থার্ড পপুলার টুলটা হচ্ছে সার্ফার ইস্যু। সার্ফার ইস্যুটা মূলত NLP বা অন পেজ অপটিমাইজেশনের জন্য
এই পারপাজে ব্যবহার করা হয়। এটা খুবই পপুলার একটা টুল। মজ প্রো এটা একসময় খুবই পপুলার ছিল, বাট এই মুহূর্তে খুব বেশি পপুলার না। বাট এটার ২ টা প্যারামিটার খুব পপুলার, যেটার নাম হচ্ছে ডোমেইন অথরিটি বা ডিএ এবং পেজ অথরিটি বা পিএ। সো যে কারণে স্টিল মজ আমাদের জন্য রেলেভেন্ট। এরপরের যে টুলটা সেটার নাম হচ্ছে স্ক্রিমিং ফগ। স্ক্রিমিং ফগ মানে হচ্ছে এটা খুবই পপুলার একটা টুল, বিশেষ করে টেকনিক্যাল এসইও অডিট বা এসইও অডিট পারপাজে আপনার এই টুলটা অবশ্যই ব্যবহার করতে হবে। এই টুলটা আসলে মার্কেট লিডার বলা যায়। হ্যাঁ, এটার কাজ আপনি হয়তো এইচআর দিয়েও করতে পারেন, বাট এটাই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে। এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজে ব্যবহার করা যায় এবং জিনিসগুলো খুব ডেসক্রিপটিভ থাকে। তো যে কারণে মানুষজন স্ক্রিমিং ফগটা ব্যবহার করে, বিশেষ করে অডিটের জন্য। এবং গুগলেরই নিজস্ব একটা টুল আছে যেটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। এটা আসলে এসইও পারপাজেই আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন এর দৃষ্টিতে কীরকম পারফর্ম করছে এই ইনসাইটগুলো আপনি গুগল সার্চ কনসোলের ভেতরে পাবেন। সো আপনার জন্য গুগল সার্চ কনসোল এটাও খুবই ইফেক্টিভ একটা টুল। এখানে আমি শুধুমাত্র মোস্ট পপুলার টুলগুলো নিয়ে আমি কথা বলছি, যেহেতু আপনার বিগিনার, আপনাদের এই মুহূর্তে যে টুলগুলো জানা উচিত আমি শুধু সেগুলো নিয়ে আমি কথা বলছি। আমি কিন্তু অন্যান্য আরও অনেক টুল আছে যেগুলো নিয়ে আমি কথা বলিনি, যেগুলো নিয়ে হয়তো বা অ্যাডভান্স এসইও বা পার্টিকুলার যখন সেকশন নিয়ে আমি কথা বলবো তখন হয়তো ওই টুলগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এখন একটা খুব ভালো একটা প্রশ্ন বা অনেকের খুব কমন একটা প্রশ্ন, যে এসইও করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে কীরকম সময় লাগে? যদিও এই অ্যান্সারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। ২.৫ থেকে ৩ মাস মিনিমাম সময় লাগবে, বা ৬ মাসও লেগে যেতে পারে, বা ১ বছর লেগে যেতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমার কিওয়ার্ডের উপরে, কিওয়ার্ড কতটা কম্পিটিটিভ কিওয়ার্ড, আমার কনটেন্ট কত ভালো, আমার স্ট্র্যাটেজি কত ভালো, এগুলোর উপর ডিপেন্ড করে আমার ৩ থেকে ৬ মাসের মতো লেগে যেতে পারে। তারপরেও এটা আরও বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, কিন্তু আমি অ্যাভারেজে যদি বলি ৩ থেকে ৬ মাস সময় লাগে একটা কিওয়ার্ডের জন্য আপনার একটা পার্টিকুলার পেজকে সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসতে গেলে। এসইও ক্যারিয়ার, এসইও শিখে আপনি কি করতে পারেন? প্রথমত ফ্রিল্যান্সিং করতে পারবেন। এসইও একটা বিশাল বড় জায়গা আছে। বিশেষ করে প্রচুর মানুষ ফ্রিল্যান্সিং করছে এবং অনেক মানুষ এসইওর বিষয়ক ফ্রিল্যান্সার হায়ার করছে। সো আপনি আপওয়ার্ক, ফাইবার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, গুরু, এরপর ইনফ্যাক্ট লিঙ্কডইন, এই যে জায়গাগুলো, এখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন বা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এসইও শিখে ক্যারিয়ার হিসেবে। আপনি জব করতে পারেন। প্রায় প্রত্যেকটা অর্গানাইজেশনেই এসইও এক্সপার্টদের দরকার হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এসইও শিখে জবে ঢুকতে পারেন। বিশেষ করে অনেক এজেন্সি আছে, অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, যাদের এসইও এক্সপার্ট দরকার হয়। তারপর হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনও তাদের এসইওর জন্য লোক হায়ার করে। সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন এসইও শিখে। আপনি এসইও শিখে বিজনেস করতে পারেন। আপনার নিজেরই বিজনেস আছে। সো ওই বিজনেস আপনি নিজেই এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে সেখান থেকে সেল জেনারেট করতে পারেন, লিড জেনারেট করতে পারেন বা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আপনি এসইও এজেন্সি বিল্ড আপ করতে পারেন। এসইও এজেন্সি বিল্ড আপ করে আপনার কাজ হচ্ছে জাস্ট ক্লায়েন্ট অনবোর্ড করা, আর এই কাজগুলো আপনি মানুষজনকে দিয়ে করাবেন এবং এটাকে স্কেলিং করা। এই কাজও আপনি করতে পারেন এবং এরকম অনেক মানুষ করছে। সো আপনি এসইও শিখে এজেন্সিও বিল্ড আপ করতে পারেন। তবে এজেন্সিতে যেতে হলে আপনার হিউজ পরিমাণ নলেজ দরকার হবে, হিউজ পরিমাণ আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে আপনি এসইও এজেন্সি বিল্ড আপ করতে পারেন। সো মোটামুটি আমি এসইও নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলেছি। ভিডিওটা আমি জানি অনেক লম্বা হয়ে গেছে, বাট আমার উদ্দেশ্য ছিল এসইওর একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া। যারা এসইও নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা যাতে এই একটা ভিডিও থেকেই একটা কমপ্লিট ধারণা পেয়ে যেতে পারেন, সে কারণে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে এবং আমি আশা করি যদি কোনো টার্ম আপনি এখনও না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা প্রয়োজনে আবার দেখেন, ২ বার বা ৩ বার দেখলে আপনি পুরো কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবেন। যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনি নেক্সট স্টেজে যেতে পারবেন, মানে হচ্ছে পরের স্টেজে যেতে পারবেন, যে আমি যদি এসইওটা শিখতে চাই তাহলে এখন আমাকে কী করতে হবে এবং কিভাবে আগাতে হবে এটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।